এখন ঘড়িতে সময় হচ্ছে বেলা 11টা। আমাদের তাতোপানি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। জাস্ট আমরা আমাদের জার্নি শুরু করছি আজকের। আজকে আমাদের ডেস্টিনেশন পোখরা। দূরত্ব বেশি নয়, সুতরাং তাড়াহুড়ো আমাদের কিছু নেই, এগিয়ে যাব জাস্ট জার্নিটাকে এনজয় করতে করতে। এখন আপাতত আমাদের গন্তব্য হচ্ছে বেনি। বেনি থেকে আমরা বাগলুং হয়ে পোখরার দিকে এগিয়ে যাব। যথারীতি আজকে ওয়েদার খুব সুন্দর, চড়া রোদ উঠেছে। আর এখানে ঠান্ডা গতকালের মতো নেই, কারণ গতকাল জমসমে আমরা যে ঠান্ডা পেয়েছি তার সঙ্গে ঝোড়ো হাওয়া, তারপরে যত আমরা নিচের দিকে নেমেছি ঠান্ডা অনেকটাই চলে গেছে। তো আর ঠান্ডা সেরকমভাবে লাগবে না। থার্মাল লাইনার যথারীতি আমরা ব্যাগে নিয়ে ফেলেছি। এখন জ্যাকেট পরে আছি, রাইডার জ্যাকেট। এক্সপেক্টেড জার্নি টাইম দেখাচ্ছে পোখরা 4 ঘন্টা লাগবে, 4-4.5 ঘন্টা লাগবে। এখন এগিয়ে যাই আমরা সামনে বেনি। সৌরভ আগে যাচ্ছে আর লোকনাথ পেছনে আছে। ও এখন ওই জিনিসপত্র গুছোতে একটু সময় লাগলো আমাদের। আমাদের টার্গেট ছিল 10টায় বেরোনোর, 1 ঘন্টা দেরি করে ফেললাম। এবং অ্যাজ ইউজুয়াল সেই অফরোডিং রাস্তায় নেমে পড়লাম। সামনের স্করপিও ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে। সামনে গাড়ি থাকলে প্রচুর ধুলো ওড়ে। এগিয়ে যাই, জায়গা একটু পাওয়া গেছে। পুরো ধস নেমেছে, ধসের এলাকা। কোনো রকমে রাস্তা ফাস্তা বানানো হয়েছে, ধসের এলাকা পার করে যেতে হবে তাড়াতাড়ি। এখানে কোনো ঠিক নেই কখন এসে ঘাড়ে পড়বে। এর মধ্যে দিয়েই যাতায়াত করা। আর অ্যাজ ইউজুয়াল গত কয়েকদিনের মতো কালী গণ্ডকী নদী এখন আমাদের ঠিক বাঁ দিকে। একটু ভালো রাস্তা এলাম। এখান থেকে বেনির দূরত্ব মোস্ট প্রবাবলি 30 কিলোমিটার। রাস্তা মোটামুটি ফাঁকা। সকালের দিকে একটু চাপ থাকে, কারণ হচ্ছে
মন্দিরের দিকে যাওয়ার অর্থাৎ মুক্তিনাথের দিকে যাওয়ার যে বাসগুলোর যে বাস সার্ভিস সকালবেলার দিক থেকে এইগুলো যেতে শুরু করে, আর বিকেলের দিকে একটু থাকে, কারণ হচ্ছে যখন ফিরে আসে তখন ওই সময় রাস্তায় একটু ট্রাফিক থাকে, তারপরে কিন্তু রাস্তা ফাঁকাই থাকে মোটামুটি। সামনে পাহাড়ি ছাগলের পাল যাচ্ছে। একটা সাইড করে পেরোতে হবে। সাইড দিয়ে দিল। সামনে কালীগণ্ডকী রিভার ব্রিজ। ব্রিজ পেরিয়ে গেলাম। বিরাট কাদা জায়গাটাতে। জাস্ট আস্তে আস্তে পার করতে হবে। কাদা মাটিতে ভর্তি, পেছনে চাকা স্কিড করে যাচ্ছে। মোটামুটি পেরিয়ে গেছি, আর একটু বাকি আছে। সামনের রাস্তা জলে ভর্তি, একটা অংশ ভেঙে গেছে, পাশ দিয়ে পেরিয়ে গেলাম। পুরো জল যাচ্ছে রাস্তাটা দিয়ে। সাইড দিয়ে দিয়ে পেরিয়ে যাওয়া পাথরের উপর দিয়ে, আর একদম পাহাড়ি ঝর্ণা উপর থেকে পড়ছে একদম রাস্তার মধ্যে। এটাই হচ্ছে রাস্তার জলের সোর্স, রাস্তাটাকে কাদা করছে। আর এই চরম খারাপ অবস্থা। ডায়ে বায়ে দুটো চাকাই স্লিপ করে যাচ্ছে। পেরিয়ে গেলাম খতরনাক জায়গা। 12:25, আর আমরা অর্থাৎ আমি আর সৌরভ এই মুহূর্তে পৌঁছে গেলাম বেনিতে। এই হচ্ছে বেনি বাস স্ট্যান্ড। এখানে একটা জায়গায় দাঁড়াবো আমরা, কারণ হচ্ছে লোকনাথ পিছিয়ে আছে যথারীতি। ও আসুক, এসে আমরা ডিসাইড করব বাগলুং যাব আমরা। এবার দুটো রাস্তা আছে এখান থেকে, একটা হচ্ছে অফরোডিং রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আর একটা রাস্তা হচ্ছে ভালো রাস্তা, সেই রাস্তাটা ঘোরা পথে আমরা সেই রাস্তা ধরবো। সেটাও লোকনাথ আসুক, তারপর ডিসাইড হবে। বেনি বাজার এলাকায় দাঁড়িয়ে আছি, আর আমাদের ঠিক ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ড। দূরপাল্লা বাসগুলো এখানে এসে দাঁড়ায়, আর এখানে অনেক খাবারের দোকান আছে। আমরা যাওয়ার সময় ওই সামনে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করেছিলাম।
লোকনাথও চলে এসছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি বাগলুংয়ের দিকে। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে অফরোডিং রাস্তা, যে রাস্তায় আমরা এসেছিলাম, আর একটা রাস্তা আছে একটু ঘুরপথ হয়, সেই রাস্তাটা ভালো রাস্তা। এখন দেখা যাক আমরা কোন রাস্তায় যাই, হয়তো আমরা যেটা ভালো রাস্তা সেই রাস্তাটাই ধরবো। আমরা বেনি ছেড়ে এগিয়ে যাচ্ছি। এই ব্রিজের উল্টো দিকে যে রাস্তাটা, অর্থাৎ নদীর উল্টো দিকে, এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। এই ওইদিকে রাস্তাটা হচ্ছে পুরো অফরোডিং রাস্তা। এই রাস্তাটা কিছুটা অফরোডিং হয়, পরে ভালো হয়ে যাবে। এই রাস্তায় 13 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়, কিন্তু রাস্তাটা ভালো। এটা বাগলুংয়ে গেছে, বাগলুং বাজারকে কানেক্ট করেছে। চলো, তো যে অফরোডিং রাস্তা দিয়ে আমরা বাগলুং থেকে এসেছিলাম, সেই রাস্তাটা দিয়ে আর যাচ্ছি না। অন্য একটা রাস্তা ধরে নিলাম। এটাও বাগলুং বাজার যাবে, একটু ঘোরা হবে, কিন্তু রাস্তাটা ভালো। যাই হোক, দুটো রাস্তাতেই আমাদের যাওয়া হবে। এই জায়গাটা কিছুটা অফরোডিং আছে বললো, তারপর রাস্তা ঠিক এখন সামনের দিকে এগিয়ে যাওয়া। আর পোখরাতে হোটেল এলিটে বলে দেওয়া হয়েছে পুণ্যজিকে রুম রেখে দেওয়ার জন্য। বাগলুং থেকে পোখরা পর্যন্ত রাস্তা ঠিকঠাক, একদম সুন্দর রাস্তা। আমরা কিছুটা আর বাকি আছে এই অফরোডিং সেকশন, ওটা পার করতে পারলেই আমরা আপাতত পোখরা পর্যন্ত ঠিক রাস্তা পাবো। তারপরে পোখরা থেকে মুংলিং পর্যন্ত সেটা তো আরেক বিভীষিকা। বেনি ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি, সামনে বাগলুং আসছে। এখান থেকে বাগলুংয়ের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। পৌঁছে গেলাম কুসমা-তে। কুসমা বেশ বড় শহর। এই জায়গাটার নাম হচ্ছে নয়াপুল। সময় হচ্ছে এখন 4:10। আর আমরা দুপুরের খাবার খেলাম এখানে একটা রাস্তার ধারে দোকানে। দোকানের নাম হচ্ছে ব্লু রক রেস্টুরেন্ট, এটা নয়াপুলে। এরপরে এখান থেকে পোখরার দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার। তো আমরা এরপরে সোজা পোখরা যাব। পোখরাতে হোটেল বলা আছে। গাড়িটারও একটু রেস্ট হলো, আর আমাদেরও কিছুক্ষণ বসা হলো। কারণ হচ্ছে সকালবেলা সেই তাতোপানি থেকে আমরা চালিয়ে আসছি। এখন এগিয়ে যাচ্ছি পোখরার দিকে। পোখরা এখান থেকে আর 40 কিলোমিটার দূরত্ব বাকি আছে। পরন্ত বিকেলের আলোতে এখন এগিয়ে যাওয়া, আর সামনে স্টেপ কাল্টিভেশন, পাহাড়ের গায়ে ধাপ করে যে চাষাবাদ,
ধান পেকে আছে, ধান চাষ হচ্ছে। ওই একই ছবি ওই ডান দিকের পাহাড়ে। পাহাড়ের গায়ে ধাপে ধাপে এরা চাষ করে। রাস্তা এখন প্যাচ মেরে উপর দিকে উঠছে। লুমলে লুমলে দেখাচ্ছে 1 কিলোমিটার। আমরা লাঞ্চে খেলাম সাদা নেপালি থালি, অর্থাৎ নিরামিষ নেপালি থালি। ডাল ছিল, ভাত ছিল, একটা শশা দিয়ে একটা তরকারি ছিল, শাক ছিল, আর 2-3 রকমের আচার ছিল, পাঁপড় ছিল। 250 টাকা করে পার প্লেটে নিল। মেঘের গায়ে ফাঁক দিয়ে সূর্যের জাস্ট আলো রশ্মিটা এসে পড়ছে। এই লুমলে গ্রামে চলে এলাম আমরা, লুমলে ভিলেজ। এই জায়গাটার নাম হচ্ছে লান্দ্রুক, লুমলের পাশের জায়গা। সময় বিকেল 5:50, আর আমরা এসে পৌঁছেছি পোকরাতে। আর পোকরাতে এসে আমরা উঠেছি হোটেল এলিটে, একই হোটেল যেটা আমরা কয়েকদিন আগে এসে উঠেছিলাম। আর একই ঘরে আমরা আছি, রুম নাম্বার 301। গুড মর্নিং ফ্রম পোখরা। আজ 13ই অক্টোবর, 13ই অক্টোবরের সকাল, আর এখন সময় হচ্ছে 9:35। আজকে আমাদের পোখরাতে থাকার আর পোখরার বিভিন্ন জায়গা ঘুরে দেখার। বলতে গেলে আজকে রেস্ট ডে। এই গত কয়েকদিনের যে বাইক চালিয়ে আমরা মুক্তিনাথ গিয়েছিলাম, ফিরে এসে এই পোখরাতে আজকে আমাদের রেস্ট ডে। আগামীকাল আমরা পোখরা থেকে রিটার্ন জার্নি করব টুয়ার্ডস দুর্গাপুর। পোখরার রাস্তায় এগিয়ে চলেছি। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়ার্ল্ড পিস টেম্পল। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে 8.4 কিলোমিটার। এখন আমরা অনেকটা উপরে উঠে এসেছি। পাহাড়ি প্যাচমারা রাস্তা, পিচের রাস্তা দিয়ে সোজা উপর দিকে উঠে এলাম। অনেকটা এলিভেশন গেইন করলাম আমরা। এই জায়গাটা অনেকটা ফ্ল্যাট। নিচে দেখা যাচ্ছে পোখরা। একটা জনবসতিপূর্ণ অঞ্চল পার করছি। দুটো ছোট ছোট দোকান আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে টুকটাক খাবারের ব্যবস্থা আছে। উপর থেকে পোখরা শহরকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। আমরা উপরে যাই, উপরে গিয়ে তারপরে উপর থেকে দেখব। উঠে গেছে সামনের দিক দিয়ে, সামনের রাস্তা ধরে নিলাম। আর ইতিমধ্যে সৌরভ আর লোকনাথও চলে এসছে। রাস্তা সুন্দর, ছোট্ট ছোট জনবস্তি ভেতর দিয়ে রাস্তা গেছে।
অনেকটা উপরে উঠে এসেছি আমরা, একটা পাহাড়ের মাথায়। সোজা উপর দিকে উঠছে, সোজা উপরের দিকে। একদম সোজা উপরের দিকে উঠে চলে এলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুমদিকোটের পাহাড়ের মাথায়। আর এখানে বৈশিষ্ট্য হচ্ছে এখানে মহাদেবের বিশাল মূর্তি আছে। মর্নিং ফ্রম পোখরা, নেপাল। আজ 14ই অক্টোবরের সকাল, 14ই অক্টোবর 2023। আর আজকে আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করব। এখান থেকে এবার আমাদের ফেরার পালা। এখান থেকে আমরা চলে যাব হয় মতিহারি, নাহলে মুজফ্ফরপুর। একদিনে দুর্গাপুর অর্থাৎ আমাদের বাড়ি ফিরতে পারবো না, সময় লাগবে বেশ কিছুটা। কারণ হচ্ছে পোখরা থেকে আমরা যদি মুগলিংয়ের রাস্তা হয়ে যাই তাহলে বেশ কিছুটা রাস্তা খুব খারাপ, সময় লাগবে। এখন চেষ্টা করছি যে অন্য একটা বাইপাস রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতে। আলটিমেট কিন্তু মুগলিং হয়েই আমাদের যেতে হবে। এখন দাঁড়িয়ে আছি ফেওয়া লেকের সামনে। আমার ঠিক বাঁ পাশে, আমি যেভাবে হাঁটছি তার বাঁ পাশে হচ্ছে ফেওয়া লেক। হচ্ছে 8:50 সকাল। আর আমরা এই মুহূর্তে রেডি হয়ে গেছি, জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি। এখন ফেরার পালা। আজকে পোখরার আকাশ কিন্তু মেঘলা। ওকে, ট্যাঙ্ক ব্যাগটা ঠিক করে নিলাম। মেঘলা আকাশের এই ওয়েদারে ঠান্ডায় ঠান্ডায় যতটা যাওয়া যায়। বেশ কিছুক্ষণ আগে পোখরা শহরকে ছাড়িয়ে গিয়েছি। আর এখন আমরা জিপিএসের রাস্তা অনুযায়ী একটা অন্য রুট নিয়েছি এবং এই রুটে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই রুটটা নর্মালি বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে, অতটা ট্রাফিক নেই। বিগনাস লেক দেখার পরে আমরা এখন একটা পাহাড়ি রাস্তা ধরেছি। রাস্তা দেখাচ্ছে জিপিএস। এই রাস্তা কিন্তু মূল রাস্তা থেকে আলাদা। মূল রাস্তা অর্থাৎ পোখরা থেকে মুগলিং পর্যন্ত যে রাস্তা গেছে, সেই রাস্তা যে ভয়ঙ্কর অফরোডিং, সেই অফরোডিংকে অ্যাভয়েড করার জন্য আমরা এই রাস্তা ধরেছি। এই রাস্তাতেও অফরোডিং পাবো, কিন্তু সেটা দামোলি পর্যন্ত এরকম রাস্তা থাকবে। এই রাস্তা গ্রামের যে লোকাল এরিয়াস, সেই সব জায়গার মাঝখান দিয়ে যাবে। গ্রামগুলোকে কানেক্ট করেছে, পাহাড়ের মাঝে মাঝে যে গ্রাম, সেই গ্রামগুলোতে কানেক্ট করেছে। হয়তো আমাদের যাওয়ার গতি কম থাকবে, কিন্তু রাস্তার সৌন্দর্য বা রাস্তার কন্ডিশন অনেক বেটার পাওয়া যাবে, এটা আশা করা যেতে পারে। এখন এই মুহূর্তে জাস্ট জিগজ্যাগ রাস্তা, পাহাড়ের রাস্তা যেমন হয় একটু সরু, কিন্তু রাস্তার কন্ডিশন
কিছু কিছু জায়গায় প্যাচে খারাপ আছে, কিন্তু আলটিমেট এখনও পর্যন্ত চলে যাওয়া যাচ্ছে, ভয়ঙ্কর কিছু নেই, খারাপ রাস্তা, তখন এগিয়ে যাওয়া। আজকে 14ই অক্টোবর 2023 সকাল, আর আমাদের ভানসারের যে নির্ধারিত সময়সীমা সেটা 16ই অক্টোবর পর্যন্ত আছে। ন্যাচারালি আরও 2 দিন আমাদের থাকা যেত, কিন্তু আমাদের সফরসূচি মোটামুটি শেষের দিকে। আজকে আমরা হয়তো নেপাল থেকে বেরিয়ে পড়ব। আর হয়তো বলছি এই কারণ হচ্ছে সামনে রাস্তা খারাপ আছে, কিছু জায়গায় যেতে হয়তো সময় লাগবে, এই জন্য একটা প্রোগ্রাম করা আছে। যদি খুব রাত হয়ে যায় তাহলে বীরগঞ্জ হয়তো থেকে যাব, আর না হলে মতিহারি চলে যাব। মতিহারি যাওয়াটাই হচ্ছে ফার্স্ট প্রেফারেন্সের মধ্যে পড়বে আমাদের। কিছুক্ষণ আমরা চায়ের দোকানে বসেছিলাম, গরম চা দিয়ে গলা ভিজিয়ে আবার আমাদের জার্নি শুরু করেছি। এখন পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাওয়া। মুগলিং এখান থেকে সময় লাগবে প্রায় আরও 2 থেকে 2.5 ঘন্টা। আমরা এগিয়ে চলেছি দামোলির দিকে, আর এর নিচে এই ভ্যালিটা একদম সামনে, এখান থেকে দেখা যাচ্ছে একদম স্টেপ কাল্টিভেশন, একদম চাষাবাদ হচ্ছে, ধাপ চাষ করে যেটা চাষ হয়। কিছু কিছু জায়গায় ধান পেকে গেছে, পাকা ধান, খুব সুন্দর সবুজে দুটো কন্ট্রাস্ট। সামনে যে গ্রামটা আসছে তার নাম হচ্ছে ছাপডান্ডা, এখান থেকে 2 কিলোমিটার রাস্তা। এরকম বিভিন্ন নামের বিভিন্ন রকম গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটাও খুব সুন্দর। একটা দারুণ ভ্যালি, চাষাবাদ হচ্ছে, ছোট ছোট গ্রাম, গ্রামে রং বেরঙের বাড়ি। একদিকে পাহাড়ে যে সবুজের বনানি, আর আরেকদিকে ধান ক্ষেত, আর তার যে কাঁচা ধান পাকা ধানের এই যে কালারের কন্ট্রাস্ট দুর্ধর্ষ। আর পাহাড়ের গায়ে লেগে থাকা ছোট ছোট রং বেরঙের ঘর, আর ঠিক ওই ভ্যালিটার সামনে কত রকম বাড়ি, বিভিন্ন রকম বিভিন্ন কালারের ঘর বাড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। আরেকটা গ্রাম চলে এলাম আমরা, এখানে অনেক গ্রাম আছে, শাস্ত্রী প্রোনাউন্সিয়েশন এদের এক এক রকম। আমরা ভ্যালির দিকে নামছি, রাস্তাটা নিচের দিকে নামছে। ও কি মারাত্মক ভিউ! দেখার মতো। যা দেখা যাচ্ছে আমরা হাইওয়েটা ছেড়ে দিয়ে ভালোই করেছি, স্মুথলি যাওয়া হচ্ছে। কিছুটা ঘুরপথ হয়তো হতে পারে তুলনামূলক ক্ষেত্রে, কিন্তু সেটা অ্যাডজাস্টেবল, সেটা কনসিডার করা যায়। রাস্তা তো ভালো। পাঁচতে খোলা পুল, একদম ভ্যালির মধ্যে নেমে এলাম। বিভিন্ন রকম ঘরবাড়ি আছে, এখানেও হোটেল আছে, নেওয়ারি হোটেল।
কি সুন্দর জলের কালারটা, পেস্তা সবুজ। আজকের এই রাইডে বরং আমরা নেপালের রুরাল এরিয়াগুলোকে খুব সুন্দরভাবে কভার করতে পারছি। দামোলি ঢুকছি আমরা, এই মুহূর্তে ঢুকছি দামোলিতে। বেশ বড় শহর হচ্ছে দামোলি। ধুলোভর্তি রাস্তা পেরিয়ে চলেছি, আস্তে আস্তে গতি খুবই স্লো। এত আস্তে আস্তে পেরোতে হচ্ছে, তার জন্য সময় প্রচুর চলে যাচ্ছে। ধীর গতিতে পেরোচ্ছি। দুবার ধসের কারণে দাঁড়াতে হয়েছে, আরেকবার এমনি জ্যাম ছিল, যে কী হারে ধুলো উঠছে। গোটা রাস্তাটা ধুলোয় ভর্তি। মুগলিংয়ের প্রায় কাছে চলে এসেছি এই মুহূর্তে। এখান থেকে মুগলিংয়ের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। সন্ধে হবে একটু পরে। এখনও প্রায় বীরগঞ্জ হচ্ছে 160 কিলোমিটারের উপরে। যে রাস্তাটা অফরোডিং ছিল, অর্থাৎ খারাপ রাস্তা, সেই রাস্তা শেষ হয়ে গেছে। এখন চলার গতি ন্যাচারালি বাড়বে, কিন্তু সন্ধ্যাবেলা পাহাড়ি রাস্তা আলটিমেট। সুতরাং সেটাকে মাথায় রেখে যতটা এগোনো সম্ভব আজকে এগোবো, আর বাকিটা কালকে চিন্তা ভাবনা করে করা যাবে। এখন আপাতত মুগলিংয়ের পর বীরগঞ্জ এই মাথায় খেলছে। মুগলিং থেকে ভালো রাস্তা পেয়ে গেছি, এগিয়ে চলেছি সেই রাস্তা ধরে। এখন লক্ষ্য হচ্ছে বীরগঞ্জ। नहीं लिक्विड होता है, नहीं डाले। वो जो है पीछे वाला, उसमें शायद वो बल्ब होता है ना, बल्ब का लीकेज जैसे। ये तो ठीक है। भैया काटो नहीं हो गया, अब सॉफर आएगा वो देखा है, बच्चे से होगा, बच्चा कर देगा वो बच्चे चेक आप उधर आएगी, पता नहीं
তারিখ হচ্ছে 15ই অক্টোবর 2023। গতকাল 14 তারিখ ঠিক সন্ধ্যে 7টার সময় আমরা যখন বীরগঞ্জের দিকে যাচ্ছিলাম, আর তখন ভরতপুর থেকে আমরা মাত্র 3-4 কিলোমিটার দূরে ছিলাম। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটা বাইক এসে আমার বাইকে সজোরে ধাক্কা মারে, একদম হেড অন কলিশন যাকে বলে। তো মুহূর্তের মধ্যে আমার বাইকের মানে সামনের দিকটা একদম ভেঙে গুড়িয়ে যায়। কিছু স্থানীয় লোক সঙ্গে সঙ্গে এসে আমাকে সাহায্য করে এবং আমার পেছনে ছিল সৌরভ। পুরো ব্যাপারটাই সৌরভ দেখেছে, আর আমার সেই সময় ক্যামেরা অফ ছিল। আর স্থানীয় লোকেরা যথেষ্ট হেল্প করে, তারা পুলিশকে জানায় যে এ ঠিক রুটে ছিল। উল্টো দিক থেকে যে বাইকটি আসে তার সামনে একটা মদ্যপ লোক পড়ে গেছিলো এবং সাইকেল নিয়ে তাকে বাঁচাতে গিয়ে সে সোজা আমাকে সরাসরি এসে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে মানে আমার কিছু করার ছিল না, আমি মানে বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে যায়। তো সেই ছেলেটিরও বাইক ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বলার জোরে আমাদের দুজনের কারো কিছু হয়নি, যদিও আমার সমস্ত রকম প্রোটেকশন গিয়ার পরা ছিল। তো পুলিশ এসে আমার ভান্সার দেখে, আমার রোড পারমিট দেখে এবং আমার লাইসেন্সটা নিয়ে নেয় এবং আমাকে টুকটাক যে যেসব জিজ্ঞাসাবাদ করা সেই সময় হয় সেইগুলো আমাকে করে। পরবর্তী ক্ষেত্রে তারা বুঝতে পারে যে আমার কোনো জায়গায় কোনো ফল্ট ছিল না এবং ঘণ্টাখানেক পরে তারা আমার কাগজপত্র ফেরত দিয়ে দেয়। এরপরে বাইকটাকে নিয়ে আমরা একটা টোটোতে চাপিয়ে একটা গ্যারেজে নিয়ে যাই এবং গ্যারেজে সারা রাত রাখি। আজকে সকাল থেকে তার সমস্ত মেনটেন্যান্স শুরু হয় এবং বলতে গেলে সামনের যে শক অ্যাবজর্ভার, তার ডিস্ক ব্রেক সব ভেঙে গুড়িয়ে যায় এগুলোকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে আমার অ্যালয় হুইল, সামনের চাকা ফ্রন্ট যে হুইলটা, সেটা ভেঙে চুরমার হয়ে যায়। তার সাথে সাথে চাকা ফেটে নষ্ট হয়ে গেছে চাকাটা। তো এগুলো সব কিনে সেগুলোকে সারিয়ে ঠিকঠাক করতে আমাদের প্রায় 2:30 বেজে যায়। তারপরে আবার আমরা গতকাল একটা হোটেলে ছিলাম, হোটেলের নাম হচ্ছে সুজন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এই ভরতপুরে। তারপরে এখন সব ঠিকঠাক আছে। এখন বাইক নিয়ে আমরা এখান থেকে বীরগঞ্জের দিকে বেরিয়ে পড়ছি। মাঝখান থেকে একটা দিন আমাদের লস হলো, আর বাই দ্য গ্রেস অফ গড আমি ভালো আছি, কোনো অসুবিধা হয়নি। আর যেটুকু অসুবিধা পোহাতে হলো সেটুকু হচ্ছে ওই বাইক আরোহীর জন্য। সে আচমকায় এত ভয়ঙ্কর রকমভাবে সে ধাক্কা মারে। তার ছিল ইয়ামাহা FZS এবং তার গতি ছিল সাংঘাতিক। আরও বড় অঘটন ঘটে পারত, কিন্তু অল্পের মধ্যে ব্যাপারটা মিনিমাইজ হয়ে গেছে। আমার বাইকের প্রায় 15,000 টাকার মতো খরচা পড়লো নেপালি টাকায়। তো সেটা সমস্ত রকম ব্যাপারটা মিটিয়ে এখন আমরা এখান থেকে একটু পরে জাস্ট বেরোবো। এখন সময় হচ্ছে বিকেল 4:05, আর আমরা একটু রেডি হচ্ছি। রেডি হয়ে জাস্ট এখানে সৌরভ আর লোকনাথ বাইকের ওদের জিনিসপত্র বাঁধছে। আমরা এখন বীরগঞ্জের দিকে বেরিয়ে পড়বো। গাড়ির মেনটেন্যান্স কমপ্লিট হয়ে গেছে, এখন গাড়ি রেডি, আর জিনিসপত্র সব বেঁধে নিয়েছি গাড়িতে। আর আমরা জাস্ট এখন দাঁড়িয়ে আছি ভরতপুরে এই সুজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বীরগঞ্জের দিকে রওনা হব। এখন সময় হচ্ছে বিকাল 4:40, আর আমরা এখন বীরগঞ্জের রাস্তায়। এখান থেকে বীরগঞ্জের দূরত্ব হচ্ছে এখনও প্রায় 80 কিলোমিটার। সূর্যাস্ত হচ্ছে। আর আমরা এগিয়ে চলেছি বীরগঞ্জের দিকে। আর বীরগঞ্জের দিকে এগিয়ে যাওয়া মানে নেপালের সীমানা ছাড়িয়ে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। আমরা নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের প্রায় কাছে চলে এসেছি এই মুহূর্তে বীরগঞ্জে। আর এখান থেকে বর্ডারের জাস্ট সীমা যেটাকে বলি, সেই জায়গাটা চেকপোস্ট, সেটাকে তার দূরত্ব 23 মিনিটের। লোকনাথ আগে যাচ্ছে আর পেছনে আমি, আর আমার ঠিক পরেই আছে সৌরভ।
বীরগঞ্জে পৌঁছে গিয়েছি আর সামনে হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। জাস্ট চেকপোস্টটা পার করলাম আর সামনে বীরগঞ্জ লেখা, আর যে গেট আমরা ডান দিক দিয়ে ঢুকেছিলাম এখন বেরিয়ে যাব। এখন সময় হচ্ছে 8:20 আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালের সীমান্তে যে গেট, সেই গেটের সামনে। আমরা সীমান্ত পেরিয়ে এসেছি। এই জায়গাটা হচ্ছে বলতে গেলে নোম্যান্স ল্যান্ড, কারণ হচ্ছে সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। রাত 10:20 আর আমরা এসে পৌঁছালাম মতিহারিতে। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম ভরতপুর থেকে। আমরা বীরগঞ্জে ঢুকি প্রায় ওই 7:45 নাগাদ। ওখানে 8 ঘন্টা 40 মিনিট দাঁড়াই, তারপরে ওখান থেকে 52 কিলোমিটার দূরে মতিহারি। আর জাস্ট নাও আমরা এসে ঢুকলাম এখানে। আজকে রাত্রে এখানে থাকা, খাওয়া দাওয়া সেরে কালকে সকালবেলা বাড়ির দিকে রওনা। গুড মর্নিং ফ্রম মতিহারি। আজকে 16ই অক্টোবরের সকাল, আর আজকে আমরা এখান থেকে দুর্গাপুরে ফিরে যাচ্ছি। এখান থেকে দুর্গাপুরের দূরত্ব হচ্ছে 515 কিলোমিটার। আমরা একটু দেরি করে ফেলেছি, সকাল 10টা নাগাদ আমরা এখান থেকে বেরোবো। জানি না আজকে দুর্গাপুর রিচ করতে পারবো কি না, তবে চেষ্টা করব যত রাতই হোক দুর্গাপুরে ঢোকার। জাস্ট এখন ব্রেকফাস্ট হয়নি, সকালবেলা গুড মর্নিং টি চলছে। এখান থেকে ব্যাগপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, বাইকে বেঁধে জাস্ট বেরোবো 10টার সময়। 11:20 আর আমরা আমাদের জিনিসপত্র বাইকে প্যাক করছি। আমাদের আরও আগে বেরোনো উচিত ছিল। মতিহারি থেকে দুর্গাপুরের দূরত্ব দেখাচ্ছে 515 কিলোমিটার। এখন একটু দেরি হয়েছে আমাদের বেরোতে। 11:40 আর আমরা মতিহারি থেকে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য আমাদের মাথায় রাখছি দুর্গাপুর, কিন্তু দুর্গাপুর হয়তো যেতে পারবো না, কারণ হচ্ছে অনেকটা দেরি করে ফেলেছি। এখন সামনে চালিয়ে যাই। দুর্গাপুরের যতটা পারবো কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। মতিহারি পেরিয়ে গিয়ে আমরা একটা হাইওয়ে পেয়ে গেছি। এই হাইওয়ে থেকে সোজা আমরা চলে যাব মুজফ্ফরপুরের দিকে। এখান থেকে মুজফ্ফরপুরের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার আর বারাউনির দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। পৌঁছলাম মুজফ্ফরপুরে। এখান থেকে ভগবানপুর চক হয়ে আমরা এগিয়ে যাব বারাউনির দিকে। এখান থেকে বারাউনির দূরত্ব হচ্ছে 92 কিলোমিটার। রাস্তায় কিছুক্ষণ আগে রাস্তার ধারে একটা চায়ের দোকানে আমরা বসেছিলাম, চা খেলাম আর হালকা একটু টিফিন করলাম। যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মাধবপুর। চারিদিকে চাষের জমি আর কাশফুল ফুটে রয়েছে রাস্তার দুদিকে। আর বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সবই হচ্ছে কৃষি প্রধান এলাকা, সুতরাং এখানে রাস্তা দুপাশে বিস্তীর্ণ চাষের জমি। বিকেল 4টে আর আমরা এসে পৌঁছলাম বারাউনিতে। অনেকটা রাস্তা একটানা বাইক চালিয়ে এলাম। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিবম লাইন হোটেলের সামনে। একটু খাওয়া দাওয়া করবো। এটা লক্ষ্মীসারাইতে। আমরা লক্ষ্মীসারাই পার করে এসেছি, তো লক্ষ্মীসারাই থেকে বেরিয়ে যাওয়ার মুখে এই হোটেলটা পেলাম। একটু খাওয়া দাওয়া করি আর অনেকক্ষণ টানা চালিয়েছি, বাইকটা একটু রেস্ট পাক, তারপরে দেখা যাক কী করা যায়, কত দূর যাওয়া যায়। রাত প্রায় 8টা আর আমরা এখন একটা ঘাট সেকশন পার করছি। এখন রাত 11:10 আর এই মুহূর্তে আমরা দেওঘরে বৈষ্ণবী ইন হোটেলের নাম আর একটা রুম আমরা নিয়েছি। আমরা দেওঘরে এসেছি রাত তখন 9:30। হোটেল খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেল, ঠিকঠাক হোটেল পাচ্ছিলাম না। তো এই হোটেলে জাস্ট আমরা আজকে রাতটা কাটাবো।
আর মতিহারি থেকে আমরা আমাদের চলা শুরু করেছিলাম 11:30 নাগাদ। আমরা ক্রস করেছি প্রায় 350 কিলোমিটার রাস্তা। এর থেকে বেশি আর টানা গেল না, তার কারণ হচ্ছে অনেক জায়গায় স্টেট হাইওয়ে এবং খুব মানে ভিড়ভাড় রাস্তা, ক্রাউডেড, আর আমরা ন্যাশনাল হাইওয়ে কমই পেয়েছি। তো যাই হোক, চেষ্টা করেছিলাম দুর্গাপুরে পৌঁছে যাওয়ার, কিন্তু রাত বেড়ে যাওয়াতে আর শরীর খুব ক্লান্ত লাগাতে আমরা ঠিক করলাম যে দেওঘরেই আজকে রাতে থেকে যাব, কালকে সকালবেলা বাড়ি ফেরা। বেলা 11টা, আর আমরা আমাদের এখন বাড়ি ফেরার জার্নি স্টার্ট করব এখান থেকে। এই হোটেলে আমরা ছিলাম, বৈষ্ণবী ক্লার্কস ইন, এই হচ্ছে হোটেল। দেওঘর থেকে দুর্গাপুরের দূরত্ব দেখাচ্ছে 153 কিলোমিটার, আর সময় বলছে 3 ঘন্টা 50 মিনিট লাগবে। আজকের ওয়েদার খুব সুন্দর, একদম ঝকঝকে রোদ আছে, আর তার সঙ্গে আছে গরম। আর রাইডিং জ্যাকেট পরে বাইক চালালে, বাইক চললে এড়া হওয়া লাগে, না হলে দাঁড়িয়ে থাকলে বা থেমে থাকলে গরম লাগে, এবং সেই গরমের আধিক্যটা যথেষ্ট। এখন সামনের রাস্তা খুব সুন্দর, সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সামনে তপবন আসছে। এখন যে জায়গায় আছি এখান থেকে মধুপুরের দূরত্ব দেখাচ্ছে 30 কিলোমিটার। এখানে রাস্তা কিছুটা খারাপ, আশা করছি 2-2:30 নাগাদ বাড়ি পৌঁছে যাব। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে সারাত। বেশ বড় সড়ো জায়গা। রাস্তার দুদিকে বাজার এলাকা। গিয়ে চলেছি জামতাড়ার দিকে, সামনে জামতাড়া আসবে। আর এখনো পর্যন্ত দেওঘর থেকে আমরা 44 কিলোমিটার রাস্তা পার করে এলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:35। সামনের ভিউটা খুব সুন্দর, ঠিক ডান দিকে সবুজ বিস্তৃত ধান ক্ষেত, আর সামনে নদী। ব্রিজের উপরে উঠে পড়লাম। মোস্ট প্রবাবলি এটা অজয় নদী। অজয়, কারণ গতকাল রাত্রে আমি আসার ম্যাপটা দেখছিলাম, তাতে এই নদীর ব্রিজের উপর দিয়ে যাব সে ব্যাপারটা ছিল। অজয় নদকে পার করলাম আমরা। জায়গাটা খুব সুন্দর, খুব সিনিক। এখন সময় হচ্ছে দুপুর 1:10, আর আমি পৌঁছে গেলাম জামতাড়াতে। জামতাড়া পার করছি।
এখন সময় হচ্ছে 2:10 আর আমি ন্যাশনাল হাইওয়ে 19 নম্বর জাতীয় সড়কের একদম কাছে চলে এলাম। জাস্ট জাতীয় সড়কটা ধরে নেব। আসানসোল বাঁদিকে, এখান থেকে আসানসোলের দূরত্ব দেখাচ্ছে 4 কিলোমিটার। মিহিজাম চিত্তরঞ্জন ক্রস করে ন্যাশনাল হাইওয়ে 19 ধরে নিলাম। এটা হচ্ছে সার্ভিস রোড, আর ঠিক সামনে হচ্ছে NH 19। এখান থেকে আসানসোলের দূরত্ব দেখাচ্ছে 4 কিলোমিটার। জাস্ট উঠে পড়লাম 19 নম্বর জাতীয় সড়কে। পৌঁছে গেলাম আসানসোল। এখন সময় হচ্ছে 2:35। রানীগঞ্জ পেরিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের গুড বাই হবে। লোকনাথ এখান থেকে কলকাতা চলে যাবে। এখানে একটু যাত্রা বিরতি। বাড়ির প্রায় কাছে চলে এসেছি। সময় হচ্ছে প্রায় 3টে, 2:55। এখান থেকে আমাদের বাড়ি হয়তো আর মিনিট 20 লাগবে দুর্গাপুর সিটি সেন্টার। আর লোকনাথকে এখনও 180 কিলোমিটার দৌড়তে হবে কলকাতার জন্য। কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে যাওয়া, তারপর বাড়ি ফিরবো। এখন সময় হচ্ছে 3:20 আর আমি পৌঁছে গেলাম আমার প্রিয় শহর দুর্গাপুরে। একটা মুস্তাং রাইড ছিল স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করলাম। লোয়ার মুস্তাং মুক্তিনাথ করে ফিরে এলাম দুর্গাপুরে, নিজের শহরে। তারিখে ভোরবেলা বেরিয়েছিলাম, আর আজকে হচ্ছে 17 তারিখ। আজকে মৎস্যকলী চতুর্থী, সামনে মায়ের পুজো। নিজেদের প্রিয়জনের কাছে ফেরা, নিজেদের প্রিয় বন্ধু বান্ধবদের কাছে ফেরা। সুতরাং এই মহেন্দ্রক্ষণে এটাই ভালো লাগা। বাড়ির কাছে চলে এসেছি। মায়ের পুজোর তার সাজসজ্জা শুরু হয়ে গেছে। গেট, বিভিন্ন রকম আলোকসজ্জা প্রস্তুতি চলছে। ঠিক আছে, তাহলে রাতে দেখা করব, আর না হলে কালকে। ওকে, ঠিক আছে, চললাম। পৌঁছে গেলাম আমার পাড়ায়, আর সৌরভ চলে গেল। এখান থেকে সৌরভের বাড়ি একদম কাছে। একটা সাকসেসফুল জার্নি ছেড়ে দিয়ে বাড়ি ফিরছি।